আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি নাইম খান, প্রভাষক, ফিনান্স ব্যাংকিং ও বিমা, মাওলানা ভাসানী আদর্শ কলেজ, সন্তোষ, টাঙ্গাইল। আমরা গত দুইটা ক্লাসে তোমাদের ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের প্রথম অধ্যায় শেষ করেছি। আজকে আমরা ফিনান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় একটু দেখব। আমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। নাম শুনেই বোঝা যাচ্ছে এই অধ্যায়ে আমাদের কি আমরা জানতে পারবো। নর্মালি একটা আমাদের যে বর্তমান ব্যাংক ব্যবস্থাটা এইটা কিভাবে শুরু হইলো আর আজকের অবস্থানে কিভাবে আসলো, আর ব্যাংক সম্পর্কেই বা আমরা কি বুঝি, এই জিনিসগুলাই নর্মালি এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। ব্যাংকের ধরনগুলো কেমন, এই আর কি। আমরা আজকে যে জিনিসগুলো কভার করবো বা যে বিষয়গুলো সম্পর্কে জানবো তা হচ্ছে ব্যাংক শব্দের অর্থ ও উৎপত্তির ইতিহাস। এরপরে আমাদের আছে আধুনিক ব্যাংকের পূর্বসূরি কারা, ব্যাংক কি, ব্যাংকার কে, ব্যাংকিং কি, মক্কেল বা গ্রাহককে, ব্যাংকের কার্যাবলীগুলা। আমরা যদি প্রথমেই চিন্তা করি এই যে ব্যাংক শব্দটা কিভাবে আসলো বা ব্যাংক শব্দের অর্থই বা কী, প্রথমে জানা দরকার আমাদের ব্যাংক শব্দটা কিভাবে আসলো। নর্মালি আমরা যদি বিভিন্ন জনে বিভিন্ন মত দিছে এই ব্যাংক শব্দের ক্ষেত্রে। কেউ বলতেছে যে ব্যাংকি থেকে ব্যাংক আসছে, ব্যাংকাস থেকে ব্যাংক আসছে, এরকমভাবে বিভিন্ন মত আছে। আর কেউ বলতেছে জার্মান শব্দ থেকে আসছে, কেউ বলতেছে অস্ট্রীয় শব্দ থেকে আসছে, কেউ বলতেছে ইটালিয়ান শব্দ থেকেই ব্যাংক শব্দের উৎপত্তি। নর্মালি ব্যাংক শব্দের অর্থ বলা হয় লম্বা টুল, ব্রেঞ্চ বা নদীর পার, এরকম কিছু মিন করা হয়। তবে লম্বা টুল বা ব্রেঞ্চ এইটাই মেনলি ব্যবহার করা হয়ে থাকে। আর এই শব্দের আসার মূল যে ইতিহাসটা সেটা হচ্ছে ইতালিতে যে যারা অর্থের ব্যবসা করত তারা নর্মালি প্রথম দিকে একটা লম্বা টুল বা ব্রেঞ্চে বসে এই অর্থের লেনদেন করতো। কেউ এসে তাদের কাছে আমানত জমা রাখতো, টাকা জমা রাখতো, কারোর বা প্রয়োজন হলে তারা তাদের কাছ থেকে ঋণ নিয়ে যাইতো। এই যে ইটালিতে লম্বা টুল বা ব্রেঞ্চে বসে ব্যবসায়ীরা অর্থ ব্যবসাটা করতো, তখন ওই জায়গা থেকে আস্তে আস্তে এই ব্যাংক শব্দের অর্থ লম্বা টুল বা ব্রেঞ্চ অনেকে ধারণা করা বা বলে। তবে ব্যাংক শব্দের উৎপত্তি আমরা যদি বলি তাহলে এটার ফাইন্ডিং হচ্ছে এরকম যে আমাদের জার্মান শব্দ ব্যাংকি, এরপরে আমাদের ইটালীয় শব্দ ব্যাংকো, এর থেকে আমাদের ব্যাংক শব্দের উৎপত্তি হয়েছে। ইংরেজি শব্দ, এটাকে আমরা ইংরেজি শব্দ বলতে পারি। আর এটা হচ্ছে আমাদের ইটালীয় শব্দ, আর এটা হচ্ছে জার্মানীয়। তার মানে জার্মানীয় ব্যাংকি থেকে ইটালীয় ব্যাংকো আসছে, আর ইটালীয় ব্যাংকো থেকে আমাদের ইংরেজি এই ব্যাংক শব্দের উৎপত্তি হয়েছে। কারণ আমরা এটা জানলাম যে ব্যাংকি থেকে ব্যাংকো এবং ব্যাংকো থেকে ব্যাংক শব্দের উৎপত্তি হয়েছে। জার্মানীয় ব্যাংকি শব্দ থেকে ইটালীয় ব্যাংকো আসছে এবং ইটালীয় ব্যাংকো থেকেই আমাদের ইংরেজি ব্যাংক শব্দের উৎপত্তি হয়েছে। এটা হচ্ছে ব্যাংক শব্দের নর্মাল আমাদের যে উৎপত্তির ধারাবাহিকতা, সেটার ফাইন্ডিংস হচ্ছে এইটা। এরপরে যদি আমরা বলি যে ইতিহাসটা কি, নর্মালি আজকের যে আধুনিক ব্যাংক এটা দুই একদিনে এইভাবে গড়ে ওঠে নাই। একদম প্রাগ ঐতিহাসিক বা ইতিহাসের শুরুর দিক থেকেই ব্যাংক ছিল না, কিন্তু ব্যাংকের কিছু কার্যক্রম তখন থেকে শুরু ছিল। আমরা যদি একদম ইতিহাসের প্রথম দিকে চিন্তা করি তাহলে ওই সময় মানুষ বিভিন্নভাবে তাদের হিসাব রাখত এবং ব্যাংকের কার্যাবলী বিভিন্নভাবে তখন পরিচালিত হইতো। একদম যদি চিন্তা করি এক ধরনের ব্যাংক ছিল উপাসনালয় ব্যাংকিং। এই জায়গায় কী হইতো, নর্মালি হিন্দুদের যেরকম মন্দির বা মুসলমানদের মসজিদ, খ্রিস্টানদের গির্জা, যদি চিন্তা করি এইরকম বিভিন্ন ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানের যারা দায়িত্ব ছিলেন, যারা পুরোহিত বা যারা গির্জার প্রধান ছিল বা মসজিদের ইমাম, এই যে মানুষগুলা ছিল এই মানুষগুলাকে তখন থেকে মানুষ খুব বিশ্বাস করত, যেহেতু তারা ধর্মীয় একটা প্রতিষ্ঠানের প্রধান থাকতো। আর এর কারণেই তারা সাধারণ জনগণ তাদের অতিরিক্ত অর্থগুলো তাদের কাছে জমা রাখত, প্রয়োজনের অতিরিক্ত অর্থ নিরাপত্তার জন্য তাদের কাছে জমা রাখত এবং তার একটা যে কোনোভাবে সিম্বল আকারে বা কোনো নির্দিষ্ট আকারে এটা একটা সিস্টেম এটা জমা রাখত এবং পরবর্তীতে তারা যখন চাইছে তাদেরকে আবার দেওয়া হতো। আবার কিছু মানুষ এরকম ছিল যারা যখন তারা অভাবে পড়তো, তাদের টাকা পয়সার প্রয়োজন হইতো, তারা তখন এরকম এই ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাদের কাছে আসতো আর তারা এসে তাদের প্রয়োজনের কথা বলতো এবং এই জায়গা থেকে তারা টাকা ঋণ নিত এবং পরবর্তীতে এই টাকাটা পরিশোধ করে দিত। এই ব্যাংকিংটার নাম হচ্ছে উপাসনালয় ব্যাংকিং। ওই ইতিহাসের একদম প্রাচীনকালে এই ধরনের ব্যাংকিং কার্যক্রম ছিল।
তারপরে বিভিন্ন সভ্যতা, আমাদের চীন সভ্যতা, চৈনিক সভ্যতা, মিশরীয় সভ্যতা, এই সভ্যতাকালেও ক্রমান্বয়ে ব্যবসায়ীদের মাধ্যমে ব্যাংকের উৎপত্তি হয়েছে। এরপরে যদি আমরা চিন্তা করি তাহলে মধ্যযুগের দিকে যখন শিল্প বিপ্লব ব্যাপক আকারে ধারণ করলো, তখন ব্যাংক ব্যবস্থা আরও উন্নত হয়ে গেল এবং আমাদের বর্তমান যে আধুনিক যুগ, এখন তো ব্যাংকের চরম উন্নতির শিখরে আছে। এখন ব্যাংকে না গিয়েও ব্যাংকের লেনদেন ঘরে বসেই করা যাচ্ছে। এইভাবে নর্মালি আমাদের আজকের এই ব্যাংকের উৎপত্তি হয়েছে, বা ব্যাংকের ইতিহাস আমরা নর্মালি গোছানোভাবে এতটুকুই বলতে পারি আর কি। এরপরে আমাদের আধুনিক ব্যাংকের পূর্বসূরি কারা? আজকের যে আমরা আধুনিক ব্যাংকটা দেখতেছি, এই ব্যাংকটা কাদের অবদানে সৃষ্টি হইল? নর্মালি আমরা এই জায়গায় তিনটা শ্রেণীর কথা বলতে পারি। একটা হচ্ছে স্বর্ণকার, আরেকটা হচ্ছে মহাজন, আরেকটা হচ্ছে ব্যবসায়ীরা। স্বর্ণকার, মহাজন এবং ব্যবসায়ী, এই তিন শ্রেণীর অবদানের কারণে আজকে আমাদের এই আধুনিক ব্যাংকের উৎপত্তি। অনেক আগে থেকে এবং কি বর্তমানে এখনও আছে যে স্বর্ণকাররা বিভিন্ন জিনিস বন্ধক রেখে মানুষকে টাকা দেয়, এবং মানুষের টাকা জমাও রাখে, আবার তাদেরকে একটু মুনাফা দেওয়ার কারণে তাদের এক ধরনের ব্যাংকিং ব্যবস্থা ছিল। আবার মহাজনদের কাছে এখনও গ্রামের অনেক জায়গায় বর্তমান আছে যে গ্রামের যারা মহাজন শ্রেণী আছে, যাদের কাছে একটু টাকা পয়সা আছে, তাদেরকে মহাজন বলা হয়, এবং মানুষের টাকা পয়সা দরকার হলে তাদের কাছ থেকে ঋণ নেয়, তারাও অধিক সুদে তাদেরকে ঋণ দেয়, পরবর্তীতে টাকা আদায় করে। এই মহাজন শ্রেণীর মাধ্যমে আস্তে আস্তে এই ব্যাংকের উৎপত্তি বা আধুনিক ব্যাংকের আজকের এই অবস্থান হয়েছে। এবং ব্যবসায়ীদের, আমরা যদি ব্যবসায়ীদের বলি, ব্যবসায়ীদের চাহিদার কারণে, ব্যবসায়ীদের প্রয়োজনের কারণেই কিন্তু আমাদের আজকের এই আধুনিক ব্যাংক। তাদের প্রয়োজন হয়েছে চেকের, তাদের প্রয়োজন হয়েছে ঋণের, তাদের প্রয়োজন হয়েছে ট্রাভেলার চেকের, তাদের প্রয়োজন হয়েছে এটিএম বুথের, তাদের প্রয়োজন হয়েছে অনলাইন ট্রানজ্যাকশনের। এই যে ব্যবসার আধুনিকায়নের সাথে সাথে ব্যাংকের আধুনিকায়নের প্রয়োজন হয়েছে। এই যে এই তিনটা শ্রেণী নর্মালি আধুনিক ব্যাংকের পূর্বসূরি। তাহলে কারা? এক হচ্ছে স্বর্ণকার শ্রেণী, দুই হচ্ছে মহাজন শ্রেণী, তিন হচ্ছে ব্যবসায়ী বৃন্দগুলা বা ব্যবসায়ী যারা আছে। এখন আমরা যদি বলি ব্যাংক কি, যদি একটা প্রশ্ন অনেক সময় আসে, ব্যাংক কি? ব্যাংক হচ্ছে নর্মালি একটা আর্থিক প্রতিষ্ঠান যাদের কাজ হচ্ছে জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করা এবং যাদের টাকা পয়সা প্রয়োজন তাদেরকে ঋণ দান করা। এটাই আমরা এক কথায় বলতে পারি। ব্যাংকারকে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকিং কার্যক্রমের সাথে পরিচালিত হয়, বা যেই সব ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংক কার্যক্রম পরিচালনা করে, ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাদেরকে আমরা ব্যাংকার বলি। যে বা যারা ব্যাংকের কার্যক্রমের সাথে সম্পৃক্ত বা ব্যাংকের কার্যক্রম পরিচালনা করে থাকে, ব্যাংকিং কার্যক্রমগুলো পরিচালনা করে, তাদেরকে আমরা ব্যাংকার বলে থাকি। এখন ব্যাংকিং কি? একটা ব্যাংকের সমস্ত কার্যক্রমগুলোকেই ব্যাংকিং বলা হয়। তার মানে একটা ব্যাংকের যত কার্যক্রম হয়ে থাকে, ব্যাংকাররা যে কার্যক্রমগুলো করে থাকে একটা ব্যাংকে, তার সমস্ত কার্যক্রমগুলোকেই ব্যাংকিং বলা হয়ে থাকে। তাহলে এক কথা আমরা বলতে পারি, একটা ব্যাংকে যত ধরনের কার্যক্রম সম্পাদিত হয় তাদের ওই কার্যক্রমগুলোকে আমাদের সমষ্টিকে আমরা ব্যাংকিং বলে থাকি। এরপর আছে মক্কেল বা গ্রাহককে। একটা ব্যাংকে যে বা যারা ব্যাংক থেকে সেবা নেয় তারাই হচ্ছে ব্যাংকের মক্কেল বা গ্রাহক। এখন কেউ আছে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে সেবা নিতে পারে, কেউ আছে ঋণ নেওয়ার মাধ্যমে সেবা নিতে পারে, কেউ আমানত গ্রহণের মাধ্যমে সেবা নিতে পারে, কেউ বা বিদেশি টাকা পাঠানোর মাধ্যমে সেবা নিতে পারে, বা কেউ বা বিদেশ থেকে পাঠানো টাকা ওঠার মাধ্যমে সেবা নিতে পারে। তার মানে একটা ব্যাংকের যারা সেবা নেয় তারাই হচ্ছে ওই ব্যাংকের গ্রাহক বা মক্কেল। এরপরে যদি আমরা চিন্তা করি ব্যাংকের কার্যাবলী, ব্যাংকের কার্যাবলীর ভিতরে আমাদের কি কি আছে? ব্যাংকের কার্যাবলীর ভিতরে ব্যাংকের যে প্রধান কার্যাবলী সেটাকে আমরা বলতে পারি প্রধান, এবং প্রথম কার্যাবলী হচ্ছে আমানত গ্রহণ। একটা ব্যাংক তার প্রথম কাজই হচ্ছে যে জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করবে। ঠিক এই আমানতের টাকা, এবং তাদেরকে একটা নির্দিষ্ট মুনাফা দিবে, অল্প হোক। এই আমানতের টাকায় তারা বিভিন্ন শ্রেণীর মানুষকে ঋণ দান করে থাকবে। তার মানে ব্যাংকের দ্বিতীয় কাজ হচ্ছে ঋণ দান করা। ঋণ দান করা তার মানে ব্যাংক আমানত গ্রহণ করে এবং ঋণ দান করে থাকে। আর এই যে ব্যাংক একটা স্বল্প সুদে আমানত গ্রহণ করে এবং বেশি মুনাফায় ঋণ দিয়ে থাকে, এই মাঝখানের পার্থক্যটাই হচ্ছে ব্যাংকের মুনাফা। আর এই দুইটাই হচ্ছে ব্যাংকের প্রধান কার্যাবলী।
এখন ঋণ দান করার জন্য আমানত লাগবে। যে ব্যাংকে যত বেশি আমানত সংগ্রহ করতে পারবে সেই ব্যাংক তত বেশি তাদের মূলধনে সমৃদ্ধশালী হতে পারবে এবং ওই ব্যাংক পরিচালনা করতে তত সুবিধা হবে, মানুষকে বেশি বেশি ঋণও দেওয়া যাবে। এর জন্য আমানত গ্রহণ ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ কাজ। এবং ঋণ দান, এটাকে আমরা আবার অনেক সময় বিনিয়োগও বলে থাকি। ঋণ দানও ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ কাজ, কারণ এই ঋণ দানের থেকে ব্যাংকের মূল আয়টা হয়ে থাকে। কারণ এই ঋণ দান থেকে যে আয়টা হবে সেই আয়ের একটা অংশ আমানতকারীদেরকে দেওয়া হবে। এখন যদি ঋণ দান সঠিক জায়গায় না করা যায় তাহলে ব্যাংক সঠিকভাবে আয় করতে পারবে না এবং আমানতের টাকাও পরিশোধ করতে পারবে না। দুইটাই ব্যাংকের খুব গুরুত্বপূর্ণ কাজ। এরপরে আছে ব্যাংকের গ্রাহকদেরকে, ব্যাংকের আরেকটা কাজ হচ্ছে যে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা। বিনিময়ের মাধ্যম সৃষ্টি পরীক্ষায় আসে ব্যাংক কিভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। আমাদের বিনিময়ের মাধ্যম বলতে বুঝি আমরা একটা জিনিসের বিনিময়ে আরেকটা জিনিস আদান প্রদান করা, এটা হচ্ছে বিনিময়ের মাধ্যম। তাহলে ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে? চেক, হুন্ডি। চেকের মাধ্যমে ব্যাংক কীভাবে বিনিময় মাধ্যম সৃষ্টি করে? আমি যদি ব্যাংকের চেক দিই, ব্যাংক আমাকে টাকা দেয়, তাহলে এই জায়গায় চেক একটা বিনিময়ের মাধ্যম হলো। আবার আমি যদি কোনো ব্যবসায়ীর কাছ থেকে পণ্য ক্রয় করে 1 লাখ টাকার পণ্য ক্রয় করলাম, 1 লাখ টাকার চেক দিলে সে আমাকে পণ্য দিয়ে দেয়, তাহলে এই জায়গায় চেক একটা বিনিময়ের মাধ্যম। এবং এটা নিরাপত্তাও বাড়িয়েছে, কারণ নগদ টাকা বহন করা অনেক ঝামেলা। যে কোনো সময় ডাকাতির ভয় আছে, ছিনতাইয়ের ভয় আছে, প্রাণনাশেরও একটা ভয় থেকে যায়। কিন্তু যদি আমার কাছে একটা চেক থাকে তাহলে ওই ধরনের ভয় থাকে না। চেকটা বহন করা অনেক সহজ। 1 কোটি টাকার একটা চেক একটা পাতাই শেষ, তাহলে এটা বহন করা কত সহজ। কিন্তু 1 কোটি টাকা বহন করে নেওয়া কত ঝামেলা। আর এর জন্য যদি আমি 1 কোটি টাকার একটা চেক নিয়ে যাই, 1 কোটি টাকার মাল আনি, সহজ। এইভাবে ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, চেক, হুন্ডি। এরপরে আরও ব্যাংকের কিছু কার্যক্রম আছে, এর মাধ্যমে ব্যাংক কী করে? বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে থাকে। এরপরে আছে ঋণ আমানত সৃষ্টি। ব্যাংক ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি করে, আবার আমানতের মাধ্যমেও ঋণ সৃষ্টি করে। এটা হচ্ছে ঋণ আমানত সৃষ্টি। যেমন ব্যাংক যখন গ্রাহককে ঋণ দেয়, ঋণের টাকা পুরো তাকে হাতে না দিয়ে একটা অ্যাকাউন্টের মাধ্যমে দেয়। যখন সে একটা অ্যাকাউন্ট খুলে তখন সে ওই ব্যাংকের গ্রাহক হয়ে যায় এবং অ্যাকাউন্টে যখন টাকাটা জমা দেওয়া হয় তখন এটা আমানত হয়ে যায়। হ্যাঁ, ঠিক। আবার এইভাবে ব্যাংক কী করে? ঋণ থেকে আমানত সৃষ্টি করে, আবার আমানত থেকে ঋণ সৃষ্টি করে থাকে। এটাকে বলা হয় ব্যাংকের ঋণ আমানত সৃষ্টির একটা প্রক্রিয়া। ব্যাংক মূলধন গঠনে সহায়তা করে। মূলধন গঠন, প্রত্যেকটা ব্যবসায়ী যখন ব্যবসা করে, ব্যবসায় তাদের একটা মূল অংশ থাকে ঋণ, আর এই ঋণটা নিয়ে থাকে তারা ব্যাংকে থেকে। তাহলে ব্যবসা শুরু করার সময় যে অর্থটা লাগে সেটাই তো মূলধন, আর এই মূলধনের একটা বড় অ্যামাউন্ট আসে ব্যাংকের মাধ্যমে। তার মানে আমরা বলতে পারি ব্যাংক মানুষকে কী করে? ব্যবসায়ীদের কী করে? মূলধন গঠনে সহায়তা করে থাকে। এরপরে আছে প্রতিনিধিত্বমূলক কার্যাবলী। প্রতিনিধিত্বমূলক কার্যাবলী বলতে আমরা কি বুঝি? ব্যাংক গ্রাহকের প্রতিনিধি হিসেবে অনেক সময় কাজ করে, অনেক সময় সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে। গ্রাহকের পক্ষে সে কাউকে পরামর্শ দেয় অথবা কোনো লেনদেন করে থাকে তার গ্রাহকের অবর্তমানে। এই জন্য ব্যাংক বিভিন্ন ধরনের প্রতিনিধিত্বমূলক কার্যক্রম করে থাকে, নর্মালি বেশিরভাগ গ্রাহকের পক্ষেই করে থাকে। এরপরে আছে অর্থ স্থানান্তর। অর্থ স্থানান্তর, ব্যাংক গ্রাহকের টাকা এক শাখা থেকে আরেক শাখায়, এক এলাকা থেকে আরেক এলাকায় স্থানান্তর করতেও মানে একটা সুবিধা দিয়ে থাকে বা এই কাজও করে থাকে। এখন একজন মানুষ চিটাগাঙে, তার 1 কোটি টাকা দেওয়া দরকার। ব্যাংকে যদি অনলাইন সিস্টেম না থাকে তাহলে চিটাগাঙে যায় তাকে এই টাকাটা দিয়ে আসতে হবে। কিন্তু যদি অনলাইন কার্যক্রম থাকে, অর্থ স্থানান্তরে ফান্ড ট্রান্সফার একটা সিস্টেম থাকে, তাহলে সে আজকে ঢাকায় বসেই একবারে 1 মিনিট বা কয়েক সেকেন্ডের মাধ্যমে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সহজেই স্থানান্তর করতে পারতেছে। এমনকি শুধু দেশে না, দেশের বাইরেও স্থানান্তর করতে পারতেছে ওই দিন কয়েক মিনিট বা সেকেন্ডের মাধ্যমে। তাহলে অর্থ স্থানান্তরও ব্যাংক সহায়তা করতেছে। এরপরে ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে সহায়তা করে, সুদের হার বাড়িয়ে কমিয়ে কেন্দ্র ব্যাংকের নির্দেশ মোতাবেক কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করে। যখন ব্যাংকে ব্যাংকের
কর্মকর্তা কর্মচারীর মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি হয়। আবার ব্যাংক যে এই যে ব্যবসায়ীদের মূলধন গঠনে সহায়তা করলো, ব্যবসায়ীদেরকে স্বল্পমেয়াদী ঋণ দেয়, দীর্ঘমেয়াদী ঋণ দেয়, এই ঋণ দেওয়ার মাধ্যমে একটা ব্যবসা সচল থাকে। আর একটা ব্যবসা সচল থাকলে ওই জায়গায় অনেক মানুষ কাজ করতে পারে, তখন অটোমেটিক একটা বড় ধরনের কর্মসংস্থানের সৃষ্টি হয়ে থাকে। ব্যাংক আরও কিছু কাজ করে, যেমন পরামর্শ দেওয়া, তারপরে দেশের আর্থিক অবস্থার উন্নয়ন করা, ব্যবসায়ীদের বিভিন্ন বিষয়ে সহায়তা করা, গভর্নমেন্টকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া, এই যে নর্মালি এই ধরনের কাজ করে। তবে এইগুলাই হচ্ছে ব্যাংকের প্রধান কার্যাবলী। তাহলে আজকে আমরা আমাদের এই ক্লাসে কি সম্পর্কে জানলাম? ব্যাংক সম্পর্কে জানলাম, ব্যাংক শব্দের অর্থ এবং উৎপত্তি সম্পর্কে জানলাম। কারা আজকের এই আধুনিক ব্যাংকের পূর্বসূরি তাদের সম্পর্কে জানলাম। আমরা জানলাম যে মক্কেল বা গ্রাহক কে বা কারা। আমরা আরও জানলাম যে একটা ব্যাংক সাধারণত কী ধরনের কার্যাবলীগুলো সম্পাদন করে থাকে। আমরা এই অধ্যায়ের পরবর্তী বিষয়গুলো সামনের ক্লাসে আবার আলোচনা করব। এর জন্য সবাইকে সবার সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবা। সামনের ক্লাসে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।